আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা আমাকে অনেকেই চেনেন। আমি সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম। করোনা পরিস্থিতিতে আমাদের সন্তানাদিকে নিয়ে বেশ পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছি। আপনারা জানেন আমি আমার ভাবনা চ্যানেলের মাধ্যমে বেশ কিছু ভিডিও তৈরি করেছি বা করছি, এবং এসব সচেতন সোসাইটির মাধ্যমে বেশ কিছু কাজ করে যাচ্ছি। কিন্তু আমার মনে প্রশ্ন হলো, একজন সমাজকর্মীর কাজ কিন্তু শুধু একটি ওয়ে নয়, বিভিন্ন ওয়েতে আমরা করতে পারি। আমরা প্রায়ই এই অবজেকশনটা শুনতে পাচ্ছি যে আজকাল সন্তানরা যেহেতু স্কুলে ক্লাস নেই, পড়াশোনা হচ্ছে না, বাসাও কিন্তু পড়ছে না, তারা সবসময় দেখা যায় মোবাইল, ডিজিটাল যুগে এটা আমাদের অবদানই বলতে পারি, সেই যুগে তারা সবসময় মোবাইল নিয়েই ব্যস্ত হয়ে পড়ছে। সেই প্রেক্ষিতে আমি একটি বিষয় নিয়ে এগিয়ে আসছি, সেটা হলো ছোট্টমণিদের, আপনার ছোট্ট সন্তানদের কিভাবে পড়াশোনা করবেন। আমি সাবেক একজন সহকারী শিক্ষক ছিলাম প্রাথমিক বিদ্যালয়ে, আমি একজন সাবেক প্রভাষক ছিলাম। তো যাই হোক, আমি শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলাম অনেক দিন। আমি আবার একটি কথা বলতে চাচ্ছি, সরকারি যে বইগুলি রয়েছে সেই বইগুলি যদি আমরা সত্যিকারে পড়িয়ে থাকি শিক্ষকরা, তাহলে অবশ্যই সে আপনার আমার সন্তান মেধাবী হয়ে উঠবে। আজকে যে আপনাদের বিষয়টি বলেছিলাম, যে ভিডিওতে উল্লেখ করেছিলাম, আজকে আমরা আমি দেখেছি যে আইডিয়াল স্কুলের যে সিলেবাসটা, সেখানে বার্ষিক পরীক্ষার বিষয়টা আমি পড়ানোর চেষ্টা করছি। আমার সন্তানকে নিয়ে সন্তানকেই পড়াচ্ছি। সেই প্রেক্ষিতে মনে করলাম যে আমার দর্শক যারা রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের সন্তানাদের জন্য আমি সেটা শেয়ার করি। সম্মানিত দর্শক, এই সিলেবাসটা আপনারা দেখতে পাচ্ছেন। বার্ষিক পরীক্ষায় পদ্মাংশ যেগুলি রয়েছে এখানে 5টা, আর পদ্মাংশ রয়েছে 3টা এবং গদ্যাংশ রয়েছে 5টি। আজকে আমি আমার সন্তানকে একটি কবিতা সে পছন্দ করেছে, সেটা পড়ানোর চেষ্টা করেছিলাম, সেটা হলো প্রার্থনা। তো আমি যে বিষয়টা বলবো, যে আমরা একটি কবিতা কি করে সন্তানকে পড়াতে পারি, আর কবিতা পড়ানোর পূর্বে আমাদের সবসময় একটা প্রিপারেশন থাকতে হবে। আমি সবসময় বলি, আপনি টিউটর দিয়ে পড়ান, কিন্তু টিউটরের আগে আপনার চিন্তা করতে হবে আমি যে পড়াচ্ছি কি পড়াচ্ছি আমার সন্তানকে, সেই বিষয়টা। আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করার চেষ্টা করছি। আমার সন্তানকে যখন পড়ানো শুরু করি, তখন আমি একটি বিষয় বলেছিলাম যে তোমার এখানে দেখেন সম্মানিত দর্শক, আশা করি আইডিয়ালের সিলেবাসটা আমি বলছি। দেখুন এখানে লেখা আছে একটা স্পষ্ট করে, শুদ্ধ বানান, অর্থাৎ সিলেবাসভুক্ত পদ্যাংশ বা গদ্যাংশ হতে 6টি অশুদ্ধ বানান দেওয়া থাকবে, 6টিরই শুদ্ধ বানান লিখতে হবে। এখন আমি আপনার সন্তানকে যখন প্রার্থনায় কবিতাটা পড়াবেন, তখন প্রথমেই প্রার্থনা শব্দটা, অর্থাৎ এই প্রার্থনা শব্দটা সে লিখতে পারে কিনা আপনি চেক করে নিন। সম্মানিত দর্শক, আপনার শিশু যদি সেই 2য় শ্রেণীতে পড়ে থাকে, অথবা যাই হোক না কেন, যদি নাও পড়ে থাকে, আপনি প্র্যাকটিস করানো শুরু করুন। দেখুন আমিও করছি। শ্রমিক, তুমি লেখো তো, প্রার্থনা শব্দটা লেখা শুরু করো, প্রার্থনা শব্দটা লেখো। সম্মানিত দর্শক, আপনারা যারা আমার লাইভ দেখছেন, তাদেরকে আমি অনুরোধ করছি আপনার সন্তানকে আশা করি আমাদের লাইভের সামনে বসিয়ে দেন, এবং সেই সময়টা কিভাবে পড়াতে হয় সেই বিষয়টা আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। আর আপনারা শুনতে পাচ্ছেন কিনা যদি কমেন্টের মাধ্যমে জানাতেন, তাহলে খুব সুবিধা হতো। সম্মানিত দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি যে আমরা এমনকি শুধু এটাই নয়, প্রাইমারি স্কুলে যারা শিক্ষকতা করেন তারাও যদি একটু দেখতেন, তাহলে আমার মনে হয় অনেকটাই আমরা উপকৃত হতাম। দেখুন সম্মানিত দর্শক, আমি কিন্তু আমার সন্তানকে, এই যে দেখুন লেখাটা সুন্দর না, কিন্তু প্রার্থনা শব্দটা কিন্তু আমি লিখিয়েছি। দেখুন এখানে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। আপনার শিশু কিন্তু যখন প্রার্থনা শব্দটা লিখবে, তখন কিন্তু সে মূর্ধন্য দিয়ে লিখতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে ভুল করবে। আপনি যখন লেখাবেন, সমী বলতো প্রার্থনা বানান দন্ত ন না মূর্ধন্য? এদিকে আসো কাছে। দন্ত ন কি, দন্ত ন না মূর্ধন্য? ভালো করে খেয়াল করো। দেখেন সম্মানিত দর্শক, আমি কিন্তু আমার সন্তানকে পড়িয়েছিলাম, তারপরে আজকে ভুল করছে। তাই আপনি আমরা যতবার পড়াবো ততবার কিন্তু বানানগুলি সুন্দর করে পড়ানোর জন্য চেষ্টা করব। এখানে দেখো তো মূর্ধন্য দন্ত ন, এটা দেখো তো, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, ন মানে দন্ত ন, অর্থাৎ আপনি ভালো করে বুঝিয়ে দেন, ধরিয়ে দেন, যে সে হয়তো বলবে যে আমি পারি, আমি সেই বানানটা, প্রার্থনা বানানটা পারি। আপনার সন্তান কিন্তু বলবে, সহজে বলে ফেলবে যে আমি প্রার্থনা বানানটা পারি, বাবা পড়াতে হবে না, লিখতে হবে না। না, আপনি জোর করে হলেও, আদর দিয়ে হলেও, ভালোবাসা দিয়ে হলেও আপনি পড়ানো শুরু করুন যে প্রার্থনা বানানটা হলো কি, যে দন্ত ন। প্রার্থনা বানানটা কিভাবে? দন্ত ন দিয়ে, সেটা আমার বারবার লিখতে হবে। শ্রমিক, তুমি আবার লেখো, প্রার্থনা বানানটা লেখো। দন্ত ন মূর্ধন্য? মূর্ধন্য না দন্ত ন?
দন্তন। তাহলে দন্তন আপনি এইটাও বলিয়ে দেন যে প্রার্থনা বানানটা দন্তনটার মাত্রা আছে পূর্ণ মাত্রা, আর মর্দনটা কি অর্ধমাত্রা। এই জিনিসটা আপনি শিখলেন। তাহলে কি করলাম, আমরা যখন কবিতাটা শুরু করলাম শুরুতেই আমরা প্রার্থনা বানানটা তাকে শিখিয়ে দিলাম। সেটা কিভাবে হবে, দন্তন দিয়ে হবে, মর্ধন্য দিয়ে হবে না। কারণ সে যদি দন্তন দিয়ে লিখে তাহলে তার বানানটা কেটে যাবে, মর্ধন্য যদি লেখে কেটে দিয়ে দিবে, সুতরাং সে মার্ক পাবে না। কম্পিটিশন যুগ, আপনার জানা থাকতে হবে কোনো ভুল বা কোনো কিছু ভুল করা যাবে না। এই যে দেখুন এখন সে লিখেছে, আপনিও আপনার সন্তানকে প্রার্থনা বানানটা দন্তন দিয়ে লিখলেন। এরপরে লিখুন সুফিয়া কামাল। কবির নাম কি? সুফিয়া কামাল। কবির নাম কি? সুফিয়া কামাল। সম্মানিত দর্শক, এখানে আরেকটা জিনিস আমরা আপনার সন্তানকে শিখিয়ে নিতে পারি, প্রার্থনা শব্দটার ইংরেজি কি। আমরা যখন একটা জিনিস শিখবো সেটার সাথে রিলেটেড যত শব্দ আছে সেটা আমরা শিখে নেব। প্রার্থনা ইংরেজি কি? প্রার্থনা ইংরেজি, হ্যাঁ প্রার্থনা ইংরেজি কি বলো তো? প্রেয়ার। প্রেয়ার বা প্রে অর্থাৎ প্রে আপনি শিখে নেন। PRAY লিখে নাও, প্রার্থনা বানানটার ইংরেজিটা লিখে নাও তো, প্রে আপনি লিখে নেন। সম্মানিত দর্শক, আপনার সন্তানকে আপনিও লিখিয়ে নেন বা বলেন যে প্রার্থনা বা ইংরেজি শব্দটা হলো PRAY, প্রে। হ্যাঁ লেখো লেখো, সুন্দর করে লেখো, লেখাটা যেন একদম গুডগুডে হয়, লেখা সুন্দর হতে হবে। হ্যাঁ প্রে, হ্যাঁ আপনিও আপনার সন্তানকে পারলে 3-4 বার লিখে নেন প্রে, PRAY, প্রে। প্রে অর্থ প্রার্থনা। এখন আরেকটা জিনিস না, দেখো স্ত্রীলিঙ্গ, একটা নারী এবং পুরুষ, নারী এবং পুরুষ, মহিলা এবং কি পুরুষ আমরা বলতে পারি, কিন্তু কবির ক্ষেত্রে কি হবে না, কোন স্ত্রীলিঙ্গ হবে না। সম্মানিত দর্শক, আপনার সন্তানকে বলে দেন যে এই যে সুফিয়া কামাল, উনি কে? সুফিয়া কামাল হলো একজন কবি, কিন্তু এখানে যদি পুরুষও থাকতো তারও আমরা কবি বলতাম। এখন সে একজন মহিলা, তাকেও আমরা কবি বলছি। সুতরাং কবির ক্ষেত্রে কখনো স্ত্রীলিঙ্গ বা পুল্লিঙ্গ হয় না, অর্থাৎ কবি পুরুষদের ক্ষেত্রেও কবি হবে, মহিলাদের ক্ষেত্রেও কবি হবে। কবিরাজ, সেটাও পুরুষদের ক্ষেত্রেও কবি হবে, কবিরাজ হবে, এবং মহিলাদের ক্ষেত্রেও কবিরাজ হবে। তাহলে আমরা শুরু করি। কবির নাম কি এটা? হ্যাঁ কবির নাম কি বল? কবির নাম সুফিয়া কামাল। সম্মানিত দর্শক, আপনি আপনার সন্তান এবং পাশে যারা বসে আছেন আপনারা ভালো করে আপনার সন্তানকে বলে নেন, আজকে যে কবিতাটা পড়ছি সেটার বানানটা শিখলাম প্রার্থনা, এবং সেই কবির নাম কি? সুফিয়া কামাল। জুড়ে বলো, কি? সুফিয়া কামাল আমরা শিখেছি। এখন আসি, এখানে অনেকগুলি বিষয় রয়েছে সম্মানিত দর্শক। এখনো দেখেন, এখন তুমি একবার বানান রিডিং পড়ো। সম্মানিত দর্শক, আপনার সন্তানকে রিডিং পড়ানো শুরু করেন। বলো, তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান। কত, কত না কিন্তু কত, এই জিনিসটা বানানটা মনে রাখতে হবে। আপনি লিখতে গিয়ে যখন আপনি খাতা যদি 8 লাইন আসে কবিতা, সে 8 লাইন লিখতে কত লিখে ফেলবো, কিন্তু আমরা কি কত কত সেই বিষয়টা কিন্তু আমার মনে রাখতে হবে। সুতরাং কি লিখতে হবে, কি লিখতে হবে? উচ্চারণটা হবে কত। কত সুন্দর, সুন্দর বানানটা লিখে নিন। সম্মানিত দর্শক, আপনার সন্তানকে দিয়ে সুন্দর বানানটা লিখে নেন, কারণ সুন্দর বানানটা অনেকে ভুল করতে। সুন্দর বানানটা লেখো, সুন্দর বানানটা ভুল করো, লেখো, লিখে নাও সুন্দর, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লিখে নাও সুন্দর বানানটা, তাড়াতাড়ি লিখে নাও। তাহলে দেখো কত সুন্দর করিয়া ধরণী। আচ্ছা, ধরণী শব্দের অর্থ কি সমী বলো তো? হ্যাঁ সম্মানিত দর্শক, আপনার সন্তানকে যখন আপনি ধরণী একটা নতুন ওয়ার্ড পাইলেন, তখন নতুন ওয়ার্ডটাকে আপনি কি বুঝিয়ে নেন যে এই ওয়ার্ডটার অর্থ কি। ধরণী শব্দের অর্থ পৃথিবী, ধরণী শব্দের অর্থ পৃথিবী। এই যে সুন্দর, সুন্দর বানানটা আপনি আপনার সন্তানকে দিয়ে লিখে নেন, লিখে নেন। এবং ধরণী শব্দের অর্থ কি? পৃথিবী, সেই কথাটা লিখেন। পৃথিবী শব্দটা একটু কঠিন, পৃথিবী শব্দটা লিখে নাও, পৃথিবী শব্দটা লিখে নাও, পৃথিবী শব্দটা লিখে নাও, পৃথিবী শব্দটা লিখে নাও। হ্যাঁ আচ্ছা, কত সুন্দর করিয়া ধরণী মুদের করেছো দান। এখনো দেখেন এই যে দান করেছি সেটা কিন্তু কি দাড়ি হবে না, কমা হবে। দেখেন স্পষ্ট করে আপনার সন্তানকে বারবার ধরিয়ে দেন, বাবা তুমি যে পড়তেছো সেখানে কোথায় দাড়ি কোথায় কমা সেই জিনিসটা তোমার ভালো করে জানতে হবে। তুলি দুই হাত করি মুনাজাত, এখানে কিচ্ছু হবে না। এরপরে কি? হে রহিম রহমান। আপনার সন্তান হয়তো হতে পারে কি যে সে সুন্দর করে মুখস্থ করে ফেলছে, কিন্তু সে লিখতে গিয়ে দেখা যাবে ভুল করতেছে, যে যেখানে দাড়ি সেখানে ক্ষমা দিচ্ছে, যেখানে ক্ষমা সেখানে দাড়ি দিচ্ছে, সেটা হবে না। তাহলে একটা কোথায় ক্ষমা আছে? মুদের করেছো দান। মুদের বানানটা ভালো করে, মুদের বানানটা লেখো, মুদের বানানটা লিখে নাও বাবা, মুদের। সম্মানিত দর্শক, আজকে 45 মিনিট সেই ক্লাসটা হবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এই ক্লাসটি দেখার জন্য, অন্যদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আপনারা শেয়ার করতে পারেন। দেখেন আমার ছেলে কিন্তু ভুল করেছে, সুতরাং এরকম ভুল কিন্তু অনেকেই করতে পারে। মুদের মৌকার মু দয়কা দে মুদের করেছো দান,
তাহলে সুতরাং আমাদের এটা মনে রাখতে হবে যে একটা বানান বাচ্চাকে শেখানোর আগে অনেক কিছু আপনার প্রিপারেশন থাকতে হবে। আমি কোন জিনিসটা ভুল করবো? হ্যাঁ, এই যে মুদের, আপনিও লেখেন সম্মানিত দর্শক, আপনার সন্তানকে দিয়ে আপনিও লিখে নেন। এই যে দেখেন মুদের, হ্যাঁ লিখেছে। আচ্ছা, মুদের করেছে দাঁড়ানো কি দাঁড়ি না কমা? কমা। তারপরে দেখো গাছে ফুল ফল, বানানটি শুদ্ধ করে, গাছে ফুল ফল। আচ্ছা, এরপরে গাছে ফুল ফল, পরে নদী, নদী ভরা জল। তারপরে পাখির কণ্ঠে গান, সকলই তোমার গান। সকলই, সকল না, কি হবে কণ্ঠে। আচ্ছা, পাখির কণ্ঠে গান, এর কণ্ঠ বানানটা লেখো। দেখেন, লেখো লেখো, কণ্ঠ বানানটা সুন্দর করে লেখো, বড় করে লেখো। সম্মানিত দর্শক, আপনারা যারা দেখছেন, আপনার সন্তানকেও সেই কণ্ঠ বানানটা আপনি লিখানোর চেষ্টা করুন, কারণ এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। আপনার স্কুল শিক্ষক কিন্তু কখনোই আপনার সন্তানকে হয়তোবা ধরিয়ে দিবে, আমি বুঝলাম, তারপরেও আপনার সতর্কতার মাধ্যমে আপনার শেখাতে হবে। কণ্ঠ বানানটা কি দন্ত না মূর্ধন্য? দন্ত ন। কারণ কি মূর্ধন্য হলে কি পূর্ণ মাত্রা হবে, এখানে পূর্ণ মাত্রা হবে না, অর্ধমাত্রা হবে। সেই জন্য দেখেন, আপনি যদি বইটা হাতে নিয়ে থাকেন, দেখেন ক লেখার পরে দন্ত নর পরে মূর্ধন্যর উপরে কোনো মাত্রা নেই, ঠ এর মাত্রা আছে, সুতরাং একার মাত্রা আছে। পাখির কণ্ঠে গান, লেখো, কণ্ঠ লেখো, মূর্ধন্য, উপরে মাত্রা হবে না। দেখেন আমার সন্তান কিন্তু ভুল করেছে, আমি তাকে পড়াচ্ছি, সে ভুল করছে, সুতরাং আমরা অনেকেই ভুল করতে পারি। হ্যাঁ, সুন্দর করে লেখো কণ্ঠ। এটা কি কেন উপরে মাত্রা হইলো না বলো তো? এটা মূর্ধন্য, এটা ট এর সাথে কি যুক্ত হয়েছে? দন্ত না মূর্ধন্য? দন্ত ন যুক্ত হয়েছে না মূর্ধন্য যুক্ত হয়েছে? মূর্ধন্য, মূর্ধন্য। তো মূর্ধন্য কি অর্ধমাত্রা না পূর্ণমাত্রা? অর্ধমাত্রা। যেহেতু মূর্ধন্যটা অর্ধমাত্রা, সেহেতু এই ঠ এর উপরে কোনো মাত্রা হবে না, সুতরাং কি লিখতে হবে? পাখির কণ্ঠে গান। লেখো, দেও দেও, তাড়াতাড়ি লেখো, সুন্দর করে লেখো। সম্মানিত দর্শক, আপনারা যারা সামনে আছেন তারা অবশ্যই আপনার সন্তানকে দিয়েও বারবার লিখিয়ে নেন যে কণ্ঠ বানানটা তুমি লিখে নাও, কি দন্ত না, এটা হবে মূর্ধন্য, কারণ মূর্ধন্যের উপরে মাত্রা নেই, অর্থাৎ পূর্ণ মাত্রা না, অর্ধমাত্রা। সেই জন্য আমার অর্ধমাত্রা হতে হবে। হ্যাঁ, কণ্ঠে একার দাও, এটা মাত্রা দিলা কেন? দেখেন আমার সন্তানকে কিন্তু শেখাচ্ছি, কিন্তু সে ভুল করছে। সুতরাং আমাদের সন্তানরা যেন ভুল না করে, ভুল করবেই কিন্তু সে ভুলটা আমার ধরিয়ে দিতে হবে, ভুলটা বারবার ধরিয়ে দিতে হবে, বুঝিয়ে ভুল ধরিয়ে দিতে হবে। কেন উপরে টান হলো না? আমি আপনাকে দেখাচ্ছি সম্মানিত দর্শক, দেখুন এই যে বানানটার উপরে কেন টান হলো না, এটা কিন্তু স্কুল শিক্ষক এতটা শেখানোর সময় কিন্তু তার নেই। সুতরাং কি হবে, তার এতটা সময় নেই যে কি শিখাবে সে, তার এতগুলি শিক্ষক, সেই ক্ষেত্রে এতগুলি ছাত্র তার সামনে, কয়জনকে সে এভাবে ভুলটা ধরিয়ে দিবে? সুতরাং আমরা যারা গার্ডিয়ান আছি, আমাদের এগিয়ে আসতে আমাদের সন্তানকে সত্যিকারের শিক্ষাটা দেওয়ার জন্য। সুতরাং পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। সকলই, সকল বলতে না, ইটা একটা অধিকরণ বিভক্তি, একটা বিভক্তি যুগ হয়েছে। এই বিভক্তিটা ক্লাস 2 এর বাচ্চাদের বোঝার সময় না, কিন্তু আপনি বানানগুলি বোঝানোর জন্য কিন্তু সময়। এই যে কণ্ঠ এখন হয়েছে, এই যে দেখুন সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমার সন্তানের কিন্তু এখন বানানটা হয়েছে। কারণ কি, এই যে দেখুন এটা কি লেগেছে, যে সে উপরে মাত্রা দেয় না। আপনার সন্তান হয়তো স্কুলে পরীক্ষা দিয়ে আসবে, সে লিখে আসছে, কিন্তু যদি স্কুলের শিক্ষক যদি সঠিকভাবে সেই বানানটা ধরে থাকে, তাহলে সে যদি ভুল করে আসে, সে কেটে দিবে, কি হবে, পূর্ণ মাত্রা হবে না। অর্থাৎ মূর্ধন্যের উপরে মাত্রা যেহেতু অর্ধমাত্রা, সুতরাং কণ্ঠ বানানটা লিখতে গেলে উপরে মাত্রা হবে না, অর্ধেক মাত্রা হবে। সেহেতু আমরা বলতে পারি কি, যে আমরা যখন শিখাবো, আমরা যখন লেখাবো, তাহলে অবশ্যই সেই জিনিসটা পরিপূর্ণভাবে লেখানোর চেষ্টা করব। এরপরে আমরা আসি, বাবা লেখো তো। এখানে হয়তো আপনার সন্তান বলতে কি পারে, সকল তোমার দান, অর্থাৎ না, সকলই তোমার দান, মানে সকলই মানে কি, সব কিছুই তোমার দান। এখানে দেখেন আরেকটা জিনিস, এখানে দেখেন সম্মানিত দর্শক, যদি ক্লাস 2 এর বইটা, বাংলা বইটা আমি পড়াচ্ছি, সেটা হলো মাতা পিতা ভাই। এখানে দেখেন ভাইয়ের পরে কমা নাই, কে আছে? এদিকে দেখো তো শ্রমিক, উপরে আসো, এদিকে আসো। কিসের উপর কমা আছে? মাতা আছে, পিতা আছে, ভাইয়ের পরে কিন্তু কমা নাই। কিন্তু বোন ও স্বজন, স্বজন বানানটা ভালো করে শিখান সম্মানিত দর্শক। স্বজন বানানটা, তুমি স্বজন বানানটা লেখো। স্বজন, স্বজন মানে কি? আপনি আপনার সন্তানকে যখন পড়াবেন, স্বজন বানানটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করেন। স্বজন কাকে? হ্যাঁ, জনতা স বফলা, এটা কি বফলা, বয় সংযুক্ত না সম্মানিত দর্শক। বফলা এবং বয় সংযুক্ত, এটা দুইটা কিন্তু দুই জিনিস। আমরা কিন্তু অনেকেই আমরা সকল, বাবা এটা কি বফলা না বফলা না বয় সংযুক্ত, এটা কি, এটা বলো। না জানলে সমস্যা নাই, আমি বুঝাবো এবং দর্শকরা শিখবে, দর্শকের সন্তানরাও শিখবে। এটা কি, এটা বফলা না বয় সংযুক্ত? না, দেখেন সম্মানিত দর্শক, আমার সন্তানও কিন্তু ভুল করেছে। এটা বয় সংযুক্ত কিভাবে হবে? বফলা হলে কি, আমি বুঝেছি, বফলা কি বড় উচ্চারণ হচ্ছে এটা? তাহলে তুমি বফলা কেন বললা বলো তো বাবা? বফলা হলে কি, ওই বয়ের উচ্চারণ হবে, যেমন জব্বার, মানে কারো নাম, তোমার আঙ্কেলের নাম, তোমার কারো ভাইয়ের নাম যদি জব্বার হয়, জব্বার বানানটা লেখো। সেই ক্ষেত্রে কি, বর্গীয় জ
ব আরেকটা ব, আকার র। তো এই ক্ষেত্রে কি দুইটা বয়ের উচ্চারণ আছে না, বর্গীয় জ ব জব, বাইকার বা র জব্বার। এই ক্ষেত্রে কিন্তু ব ফলা না, এই ক্ষেত্রে বয় সংযুক্ত। কি বলতো, বয় সংযুক্ত। বয় সংযুক্ত যেখানে যেখানে সম্পূর্ণরূপে বয়ের উচ্চারণটা হবে সেই ক্ষেত্রে হলো বয় সংযুক্ত জব্বার। ঠিক আছে। আর যখন আপনি স্বজন লিখছেন, এই যে এখানে লেখা আছে দেখেন, মাতা পিতা ভাই বোন ও স্বজন। আপনার সন্তানকে যখন আপনি স্বজন বানানটা শিখাবেন তখন অবশ্যই তাকে শিখিয়ে দেন এই দন্ত স নিচে যে বটা সেটা বয় সংযুক্ত না, এটা কি ব ফলা। এটা কি বয় সংযুক্ত না বফলা? এটা কি বফলা না বয় সংযুক্ত? ভালো করে বলো। বফলা। এখানে উচ্চারণটা কিন্তু নাই, কিন্তু স এর উচ্চারণের সাথে সটা একটু দ্বিত্ব উচ্চারণ হবে, অর্ধদ্বিত্ব উচ্চারণ হবে। তাহলে কি হচ্ছে, স্বজন। কিছু কিছু ক্ষেত্রে যেমন জ্বর, জ্বর বানান লিখতে গেলে আমাদের জ্বর উঠেছে, বর্গীয় জ বফলা র জ্বর। এক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি সম্মানিত দর্শক, এটা কি জফলাটা, এই যে বর্গীয় জ নিচে যে বটা সেটা কি বফলা না, এটা কি, এটা বফলা। এটা কি বয় সংযুক্ত না। বয় সংযুক্ত হলো সেটাই যেখানে বয়ের উচ্চারণ থাকবে সেই ক্ষেত্রে বয় সংযুক্ত হবে। তাহলে শ্রমিক তুমি কি বুঝতে পারছো যে বফলা এবং বয় সংযুক্ত কোথায়? বয় সংযুক্ত হলো কিছু কিছু শব্দে ব বসে কিন্তু সেটার উচ্চারণ থাকবে না, কিন্তু সেটাকে বলা হলে কি বফলা। আর যেটার উচ্চারণ থাকবে সম্পূর্ণরূপে সেটাকে বলা হবে কি বয় সংযুক্ত। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, জব্বার। জব্বার বানান লিখতে গেলে কি লাগবে, বর্গীয় জ বন নিচে আরেকটা ব লিখতে হবে, তাহলে কি হলো বয় বয় সংযুক্ত আকার র জব্বার। এই ক্ষেত্রে বয় সংযুক্ত এটা কি দুইটা ব সংযুক্ত হয়েছে, এই ক্ষেত্রে পুরো দুইটা বই উচ্চারণ হয়েছে। আর যখন আমি স্বজন বললাম তখন কিন্তু স এর নিচেটা উচ্চারণ না, কিন্তু সেটা সাইলেন্ট রয়ে গেছে সেই ক্ষেত্রে। তাহলে আমরা কি শিখলাম কবিতার মাঝে? দেখেন সম্মানিত দর্শক, এখানে অনেকগুলি বিষয়, মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মমতার মধ্য অন্তুস্ত অর্ডার মমতা লেখে আসতে পারে। সম্মানিত দর্শক, আপনার সন্তান হয়তো পরীক্ষা হলে মমতা লেখে আসতে পারে, এখানে মমতা হবে না, এখানে কি হবে মমতা, অর্থাৎ মমতার মধ্য, মমতার অন্তুস্ত দ্বারা কি অধিকরণ বিভক্তি। যারা আপনারা দর্শক, যারা আমাদের অভিভাবক আছেন তাদেরকে আমরা আলোচনা করছি। আমরা এখানে ক্লাস 2 এর সন্তান কিন্তু কারক বিভক্তি বুঝবে না, তাকে আমি বোঝাচ্ছি যে এখানে কত মমতায়, মমতা মানে কি মমতার মধ্য কি মধুর করিয়া ভরিয়া দিয়েছ প্রাণ। প্রাণ বানানটা লেখো, প্রাণ বানানটা লেখো, প্রাণ লেখো, মর্ধান্য দিয়ে লেখো। আজকে এই পর্যন্ত থাকবে, প্রাণ পর্যন্ত থাকবে, তাড়াতাড়ি আবার লেখো, আবার কুইক। সম্মানিত দর্শক, আমরা কর্মব্যস্ত মানুষ। সম্মানিত দর্শক, আমার নিজেরটা না বললেই নয়, আমি সত্যি অনেক ব্যস্ত। এই সচেতন সোসাইটির কার্যক্রমকে নিয়ে আমার অনেক কাজ করে। প্রাণটা তাড়াতাড়ি লেখো, এই যে প্রাণ লিখেছি, প্রাণ। দেখুন সম্মানিত দর্শক, এখানে প্রাণ কথাটা কিন্তু পয়রফলা আকার, এই যে দেখছেন সম্মানিত দর্শক, এই যে প্রাণ বানানটা কিন্তু পয়রফলা আকার মর্ধান্য, দন্তন্য হবে না, উপরে কিন্তু মাত্রা হবে না। আপনি বারবার শিখান, মর্ধান্য হলো কি একটি অর্ধমাত্রা, আর দন্তন্য কি এটা পূর্ণ মাত্রা। সুতরাং এই বানানগুলি আমাদের দেখতে হবে, সন্তানকে শেখাতে হবে। তো আজকে আমরা একবার পড়ো, সুন্দর করে পড়ো, দর্শককে বলো, এবং দর্শক যারা সামনে দাঁড়িয়ে আছে, সামনে আছে আমাদের লাইভের সামনে, তারাও যেন তাদের সন্তানকে পড়ানোর চেষ্টা করে এই সিস্টেমে। বলো কি লিখেছিলেন? প্রার্থনা। বলো জুড়ে বলো, টাইম শেষ প্রায় আমাদের। সুকুমার, ভালো করে বলো। হ্যাঁ, প্রার্থনা। তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান। কত 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 সুন্দর করিয়া ধরণী। ধরণী শব্দের অর্থ কি? ধরণী শব্দের অর্থ, হ্যাঁ, ধরণী শব্দের অর্থ পৃথিবী। ধরণী শব্দের অর্থ পৃথিবী। হ্যাঁ, আবার বলো, ধরণী শব্দের অর্থ কত সুন্দর করিয়া ধরণী মুদের। মুদের করেছো দান, মুদের করেছো দানের পরে কি হবে? ক্ষমা হবে। দানের পরে কি হবে? ক্ষমা। পরে বলো, গাছে ফুল ফল, গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান। কণ্ঠে বানানটি কি মূর্ধন্য না দন্তন্য দেয়া? মূর্ধন্য, অর্থাৎ উপরে মাত্রা হবে না। তাহলে কি পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। পরে কি হবে? দাড়ি। ঠিক আছে, সকল না, সকলই হোক তোমার দান। পরে বলো, মাতা কমা পিতা কমা ভাই কমা নাই। ঠিক আছে, পরে বোন ও স্বজন। স্বজন বানানটা কিভাবে? স্বজন বানানটা কিভাবে হবে বলো? হ্যাঁ, তাড়াতাড়ি বলো, দেখে দেখে বলো। স্বজন দন্ত স্বয় লা, দন্ত স্বয় বফলা, বর্গীয় জ দন্তান্ন, স্বজন। তাহলে কি হলো কথাটা? আবার পড়ো,
মাতা পিতা ভাই, এরপরে কমা নাই, বোন ও স্বজন, সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়েছ প্রাণ। তাহলে দেখো এই যে প্রাণ পর্যন্ত তুমি কয়টা লাইন শিখলা? 2টা 4টা 6টা 7টা 8টা 10 12 13টা। 13টার মাঝে সম্মানিত দর্শক আপনার সন্তানকে বারবার বুঝিয়ে দেন এখানে 13টা লাইনের মাঝে কয়টা দাঁড়িয়ে আছে সেটা আপনি দেখুন। মাত্র আছে 2টা, কমা আছে মাত্র একটা, সেটা আপনি ভালো করে বুঝিয়ে দিতে হবে। না হলে হয়তো সে শিখে ফেলবে, লিখেও আসবে, কিন্তু সত্যিকারে শিক্ষা এবং লেখাটা আসতে পারবে না। তাই সেই ক্ষেত্রে আমাদের যত্ন নিতে হবে। আমরা যতই টিউটরের কাছে দেই না কেন, তারপরেও আমাদের যত্ন নিয়ে সন্তানকে বারবার ভুলটা ধরিয়ে দিতে হবে। আরেকটি বিষয়, আমরা যখন একটা জিনিস পড়াবো আমাদের সন্তানদেরকে, তো অবশ্যই সেই জিনিসটা ভুলটা এবং এর সারাউন্ডিং যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলি পড়ানোর চেষ্টা করব। তাহলে সন্তানের মাঝে কি এটা পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। আর সে আগ্রহটা সম্মানিত দর্শক আমাদেরকে একজন কমেন্ট করেছেন, ভালো লাগলো, থ্যাংক ইউ দিলরুবা মেহরুন প্রধান। তো আমরা যে বিষয়টা বলছিলাম, যে আমরা সময়ের কারণে অবশ্যই সন্তানদেরকে পড়ানোটা হয়ে ওঠে না। আমার দুর্বলতা সবসময় আমি প্রকাশ করতে হচ্ছে, যেহেতু আমি এসো সচেতন, আমি 30 মিনিট এই ক্লাসটা আজকে করব। যেহেতু আমি এসো সচেতন সোসাইটি নিয়ে কাজ করে যাচ্ছি, সম্মানিত দর্শক আপনারা জানেন আমি অনেক ব্যস্ত থাকতে হয়, এবং সেই সোসাইটির অর্থ ব্যবস্থা করার জন্য আমি বিভিন্ন সিস্টেম করে যাচ্ছি, অনেক ধরনের কাজ করার চেষ্টা করছি যে কিভাবে সেই কাজগুলি সঠিকভাবে করা যায় এবং অর্থগুলি সংকলন করা যায়। সেই জন্য তো আজকে আমি ভাবলাম যে বেশ কয়েকটা দিন ধরে মাঝখানে পড়ানো হয়েছিল আমার সন্তানকে, পড়াচ্ছিলাম না, আজকে পড়াতে বসলাম, পড়িয়েছিলাম 1 ঘন্টা, কিন্তু তখন আমার মনে হলো যে এই যে ভুলগুলি শুধু আমার সন্তান না, অনেকের সন্তানই হয়তো ভুল করতে পারে। তবে এই ব্যাপারে আমি আরেকটা বলে রাখি, অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে, একটি কথা না বললেই নয়, আমার এক কলিগ আছেন ডক্টর শাহিন ভাই। তো ওনার একটা মেয়ে রয়েছে, আইডিয়াল কলেজে পড়ে, ক্লাস 2-তে। উনি বলেন সত্যি আমি মুগ্ধ হয়ে যাই উনি যখন ওনার সন্তানের কথা বলেন যে এত সুন্দর, এত সিরিয়াস করে পড়েন। আমরা চাই সবার সন্তানই এরকম সুন্দর হোক, আমরা কারো কম্পিটিটর না। আমরা চাই আমাদের দেশের সন্তানগুলি অনেক সুন্দর হবে, অনেক মেধাবী হবে, এবং সবচেয়ে বড় কথা হলো মেধাবী করার আগে তাদেরকে সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আদারওয়াইজ আমরা কখনোই আমাদের পরবর্তী বংশধরকে এই দেশের জন্য উপকারে আসবে না। আমরা কিন্তু একটি জিনিস উল্লেখ না করলেই নয়, আমরা যারা আজকে দুর্নীতি বলেন, ঘুষ খাওয়া, যাই বলুন না কেন, সেগুলি কিন্তু যারা লেখাপড়া জানে না, নিরক্ষর, মূর্খ কথাটা আমি বলতে চাচ্ছিলাম না, তারা কিন্তু করছে কিন্তু শিক্ষিতরা। আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো, কিন্তু শেখানোর আগে যেটা সবচেয়ে বড় প্রয়োজন, তাদের মাঝে সততা, দেশপ্রেম শেখানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক, আমি আজকে পড়াতে গিয়ে বেশ কিছু ভুল পেলাম আমার সন্তানের মাঝে, সেই বিষয়গুলি শেয়ার করার জন্যই আমি এসেছিলাম। 30 মিনিট একটি ক্লাস নিয়ে এসেছিলাম আপনাদের সম্মুখে, প্রার্থনা কবিতাটা। তো লাস্টে আমি আবার পড়ছি এবং সৌমিক আমার সাথে সাথে পড়বে। আর তোমরা যারা সামনে আছো এবং গার্ডিয়ান যারা আছেন, তারা অবশ্যই এইভাবে পড়াবেন এবং চেষ্টা করবেন যে বারবার পড়িয়ে এবং ভুলটা ধরিয়ে দিতে এবং তাকে বারবার লেখানোর জন্য। আমি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক ছিলাম, সহকারী শিক্ষক ছিলাম, তখন কিন্তু দেখেছি যে বাচ্চারা যে বিষয়টার জন্য ভালো মার্ক পায় না, সেটার মেইন কারণ হলো তারা পরীক্ষা লিখতে গিয়ে কিন্তু তারা ভুল করে। সেই বিষয়টা এমনি তারা পড়ে পারতে পারে এবং তারা মুখস্থও করতে পারে, কিন্তু লিখতে গিয়ে সমস্যাটা। তাহলে আপনি যখন পড়াবেন তখন বলবেন যে তুমি মুখে পড়তে থাকো এবং বলতে থাকো, অর্থাৎ তুমি লিখবে এবং মুখে বলবি, এটা কিন্তু একটা অনেক বড় টেকনিক। আরেকটা বিষয় হলো আমার সন্তানের মাঝে, সেটা আমি দেখতে পাই অনেক বড় একটা দুর্বলতা, সেটা হলো সে যখন পড়ে সে আস্তে আস্তে, আমি বুঝতেই পাই না, আমি শুনতে পাই না, আমি তার পাশে থাকি, বুঝতে পাই না। একটা সন্তানের লেখাপড়া মুখস্থ হওয়ার প্রথম শর্ত হলো, ছোট্ট শিশুর লেখাপড়া মুখস্থ করার প্রথম শর্ত হলো সে জুড়ে পড়বে। আমি তাকে বলি যে আমরা যখন ছোট সময় পড়তাম তখন কিন্তু পাশের বাড়ির মানুষ কিন্তু আমাদের পড়া শুনতে পেত, তোমার পড়া কেন শুনতে পায় না? এবং আমি এটাও বলি যে পাশের বাসার মানুষ তো একেবারেই শুনতে পায় না যে আমার এখানে একটা ক্লাস 2 এর একটা ছেলে রয়েছে, সন্তান রয়েছে। তো আরেকটি আমরা হতাশ হতে পারি এই ভেবে যে ক্লাস হচ্ছে না, আমাদের সন্তান হয়তো বা পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে আসছে না। সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের নিজেদের এগিয়ে আসতে হবে। যারা আমরা বাসায় থাকি, যেসব গার্ডিয়ানগুলি, তারা অবশ্যই আপনাদের সন্তানকে হাজার মোবাইলে ব্যস্ত না থেকে কিছুটা সময় হলেও পড়ানোর চেষ্টা করব। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি কিন্তু এতটুকু সময় পাই না আমার সন্তানকে পড়াতে। আর কিছু টেকনিক
ফলো করে আমরা যদি পড়াই, মজাদার করে যদি পড়াই, আনন্দ দিয়ে যদি পড়ানোর চেষ্টা করি, আমারও অনেক সময় রাগ উঠে যায়, যেহেতু এত সময় যেহেতু পাই না, তারপরও কিছু কিছু বিষয়, যেমন আজকে তাকে আমি কণ্ঠ বানানটা কি বুঝাইলাম যে আসলে এই কারণে, সেটা স্বজনের অর্থটা তোমাকে বুঝিয়ে এলাম না। যেমন স্বাধিকার, অধিকার এবং স্বাধিকারের মাঝে মাঝে পার্থক্যটা কি, স্বাধিকার লিখতে গেলে আমার দন্ত স্বর নিচে একটা বফলা আসলো, কেন আসলো, এই যে কারণগুলি যখন আপনি বুঝিয়ে পড়াবেন, তখন বাচ্চার মনে কিন্তু একটা আলাদা ধরনের স্পৃহা জন্ম হবে এবং একটা আলাদা ধরনের জানার আগ্রহ সৃষ্টি হবে, যে তাহলে তো ঠিকই বলছে যে স্বজন বানটা তাহলে এরকম, মানে স্বজনের দ্বারা কি দন্ত স্বর নিচে একটা বফলা থাকলে এর অর্থ কি ভিন্ন রূপ ধারণ করে, তাহলে কি এটা এরকম। তখন কিন্তু আপনার বাচ্চাদের মাঝে পড়ার একটা আনন্দ, সেই আনন্দটা কিন্তু অন্যরকম হয়ে ওঠে। আমরা আজান দিয়ে দিয়েছি, নামাজের সময় হয়ে গেছে সম্মানিত দর্শক, আমরা আর মাত্র 5 মিনিট আমরা এটা রাখবো। এই যে আগ্রহটা করার জন্য কিন্তু আমাদের কিছু টেকনিক ফলো করতে হবে। আর সবাই ঢাকা শহরের সব বাবা মাই ব্যস্ততার কারণে টিউটরের কাছে ছেড়ে দিয়ে থাকে আপনাদের সন্তানদেরকে, এটা কিন্তু ঠিক না। আমরা যদি লেখাপড়া জেনে থাকি, অবশ্যই নিজের টেকনিকে টিউটরের কাছে অবশ্যই দিব, আমরা কিন্তু নিজের টেকনিক অনুযায়ী আমাদের সন্তানদেরকে পড়াবো। সম্মানিত দর্শক, আপনারা যদি আমাকে সমর্থন করে থাকেন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমি ছোট ছোট ভিডিও আধা মিনিট অথবা 30 মিনিট আকারে, আধা ঘন্টা অথবা 30 মিনিট বা 40 মিনিট করে ইংরেজি, বাংলা এবং অঙ্ক আমি নিয়ে আসার চেষ্টা করবো। শুধু ক্লাস 2 এর না, আমি মূল বেসিকটা, ইংরেজি কিন্তু শুরু থেকে শুরু আমি পড়িয়েছি। ইংরেজি পরবর্তী ক্লাসে আমি পড়াবো সেন্টেন্সের মূল বিষয়টা আমি পড়ানোর চেষ্টা করব। আশা করি এই সেন্টেন্সের মূল বিষয়টা কিন্তু ক্লাস 2 থেকে শুরু করে আপনি এসএসসি পর্যন্ত, এসএসসি না, অনার্স পর্যন্ত যদি আপনারা আমাদের লাইভের সামনে বসতে পারেন, আমি সেই টেকনিকে পড়ানোর চেষ্টা করব, যেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর এটা কোনো ক্লাস ওয়াইজ না, ইংলিশটা যে পড়াবো সেটা আমি শুরু থেকে শুরু, আমি ইংলিশের নাম দিয়েছি শুরু থেকে শুরু। আপনারা যদি ইংরেজি ব্যাকরণ শিখতে চান, ভালো করে শিখতে চান এবং ইংরেজি ট্রান্সলেশন, ইংলিশে যদি দক্ষ হতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের সেই লাইভগুলি জানতে পারেন। ইংরেজিতে লাইভটা শেখানোর জন্য আমরা আগেই আমি বিভিন্ন জায়গায় পোস্ট দিয়ে দিব, কয়টার সময় আমরা বসার চেষ্টা করবো। তো সাধারণত আমি রাত্রে অথবা বিকালে বসার চেষ্টা করব। আমি আবার বলছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমার সন্তানের জন্য দোয়া করবেন, আর আপনাদের সকল সন্তানের জন্য দোয়া করি। আর সবচেয়ে বড় যে বিষয়টা, বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস নিয়ে, অর্থাৎ কোভিড-19 যে সমস্যা সৃষ্টি হচ্ছে, সেই সমস্যা থেকে যেন আমরা উত্তরণ পেতে পারি, সেটার জন্য প্রত্যেকে ধর্ম থেকে আমরা সবাই দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। ভিডিওটা আর বাড়াচ্ছি না, নামাজের সময় হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক, এই টেকনিকে যদি আমরা আমাদের সন্তানদেরকে পড়াই, তাহলে অবশ্যই ওরা মজা পাবে, কিন্তু অনেক পড়ার প্রতি আগ্রহী হবে এবং তারা মূল বিষয়টা পড়তে পারবে। পরবর্তী ক্লাস আমরা বলে দিচ্ছি, আপনারা আশা করি ইনশাল্লাহ উপস্থিত থাকবেন, আপনার সন্তানকে লাইভে নিয়ে আসবেন। ইংরেজি পড়াবো, সেন্টেন্সের 5টি প্রকার এবং সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের প্রকারভেদ এবং সেন্টেন্সের মূল পার্ট 2টা, সেটা কাকে বলে এক্সাম্পল সহকারে আমরা পরবর্তী কোনো ক্লাসে পড়াবো এবং 1 দিন অথবা 2 দিন আগেই আমরা বিজ্ঞাপন অর্থাৎ নোটিশ দিয়ে আপনাদেরকে জানাবো। আজকে এই পর্যন্তই থাকবো। সম্মানিত দর্শক, আপনারা অন্যদের সাথেও ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।